Hello everyone, welcome to our YouTube channel KBS Group of Coaching. KBS Group of Coaching এ তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আবারও আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের প্র্যাকটিস সেটে আমরা আলোচনা করব টোটাল 40টি প্রশ্ন। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্নে বলা রয়েছে অগ্নিবীণা বইটির লেখক কে? তো অগ্নিবীণা বইটির লেখক কিন্তু হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্নে বলা রয়েছে রাজস্থানের সোনার কেল্লা কিসের তৈরি? অর্থাৎ রাজস্থানে যে সোনার কেল্লা রয়েছে সেই সোনার কেল্লাটি কী দিয়ে তৈরি? সেই সোনার কেল্লাটি কিন্তু হলুদ বেলে পাথর দিয়ে তৈরি। অ্যান্সার হয়ে যাবে হলুদ বেলে পাথর। পরের প্রশ্নে বলা রয়েছে কোন সালে কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্রের আগমন ঘটে? অর্থাৎ কত সালে কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্রের আগমন ঘটেছিল? সেটি কিন্তু 1898 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম চলচ্চিত্রের আগমন ঘটেছিল। পরের প্রশ্নে বলা রয়েছে ভারতের কোন শহরকে বলা হয় মূলধনের রাজধানী? তাহলে আমরা সকলে জানি ভারতের যে মুম্বাই শহর রয়েছে সেই মুম্বাই শহরকেই কিন্তু ভারতের মূলধনের রাজধানী বলা হয়ে থাকে। অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। পরের প্রশ্নে বলা রয়েছে হীরালাল সেনের প্রথম চলন্ত চলচ্চিত্রের নাম কি? অর্থাৎ হীরালাল সেন যে রয়েছে তার প্রথম চলন্ত চলচ্চিত্রের নাম কি? সেটি কিন্তু হয়ে যাবে আলিবাবা। পরের প্রশ্নে বলা রয়েছে চুনাপাথর কিসে রূপান্তরিত হয়? তাহলে চুনাপাথর কিন্তু মার্বেলে রূপান্তরিত হয়। অ্যান্সার হয়ে যাবে মার্বেল। পরের প্রশ্নে বলা রয়েছে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? অর্থাৎ ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু জয়সালমেরে। অ্যান্সার হয়ে যাবে তোমাদের জয়সালমের। পরের প্রশ্নে বলা রয়েছে সত্যজিৎ রায়ের জন্ম কবে কোথায় হয়েছিল? তো সত্যজিৎ রায় যে রয়েছে তার জন্ম কবে এবং কোথায় হয়েছিল? তাহলে সত্যজিৎ রায়ের জন্ম কিন্তু কলকাতায় হয়েছিল এবং সেটি 2 মে 1921 সালে কলকাতায় কিন্তু সত্যজিৎ রায়ের জন্ম হয়েছিল। পরের কোশ্চেনে বলা রয়েছে প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? তাহলে প্রথম যে সবাক চলচ্চিত্র ছিল সেটির নাম কিন্তু শ্রবণ কুমার। অ্যান্সার হয়ে যাবে শ্রবণ কুমার। পরে আজকে 10 নম্বর কোশ্চেনে বলা রয়েছে ভারতের কোন অঞ্চলকে খনিজ ভাণ্ডার বলা হয়? তাহলে ভারতের যে ছোটনাগপুর মালভূমি রয়েছে সেই ছোটনাগপুর মালভূমিকেই কিন্তু ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় এবং এই ছোটনাগপুর মালভূমিতেই কিন্তু ভারতের যে 60% খনিজ সম্পদ রয়েছে সেই ছোটনাগপুর মালভূমিতেই কিন্তু রয়েছে। এর জন্য এই ছোটনাগপুর মালভূমিকে কিন্তু ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। পরের প্রশ্ন বলা রয়েছে বাংলায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? তাহলে বাংলায় নির্মিত সর্বপ্রথম সবাক চলচ্চিত্র হয়ে যাবে কিন্তু ঋষির প্রেম। অ্যান্সার হয়ে যাবে ঋষির প্রেম। পরে 12 নম্বর কোশ্চেনে বলা রয়েছে শিকারী উপাধি ধারণ করেন কোন সম্রাট? এখানে শিকারী হবে না, এটা শোকারী হবে। তাহলে শোকারী উপাধি ধারণ করেন কোন সম্রাট? তাহলে হয়ে যাবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরে 13 নম্বর কোশ্চেনে বলা রয়েছে ভারতে প্রথম টাইডাল পাওয়ার প্ল্যান্ট কোথায় গড়ে উঠেছে? তো ভারতে প্রথম টাইডাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু গড়ে উঠেছে গুজরাটের যে কান্ডালা রয়েছে সেই কান্ডালাতে কিন্তু ভারতের প্রথম টাইডাল পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠেছে এবং এই কান্ডালাকে মনে রাখবে যে শুল্কমুক্ত বন্দর কিন্তু বলা হয়ে থাকে। পরে 14 নম্বর কোশ্চেন বলা রয়েছে ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে ট্রান্স হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটি কিন্তু হয়ে যাবে লিওপারগেল। অ্যান্সার হয়ে যাবে 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার লিওপারগেল। পরে 15 নম্বর কোশ্চেনে বলা রয়েছে পশ্চিম মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো পশ্চিম মধ্য যে রেলপথ রয়েছে তার সদর দপ্তর কিন্তু হয়ে যাবে জব্বলপুর। অর্থাৎ পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর হয়ে যাবে কিন্তু জব্বলপুর। পরে আজকে 16 নম্বর কোশ্চেনে বলা রয়েছে শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টিপাত? অর্থাৎ শীতকালে যে বৃষ্টিপাত হয়ে থাকে সেটি সাধারণত কোন মেঘ দ্বারা হয়ে থাকে? সেটি কিন্তু হয়ে যাবে স্ট্র্যাটোকিউমুলাস যে মেঘ রয়েছে সেই স্ট্র্যাটোকিউমুলাস মেঘ দ্বারাই কিন্তু শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয়ে থাকে। পরে 17 নম্বর কোশ্চেনে বলা রয়েছে মোরা জোয়ার বা মোরা কোটাল কোন দিনে হয়? অর্থাৎ মোরা জোয়ার এবং মোরা কোটাল কোন দিনে হয়ে থাকে? সেটি কিন্তু শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি সেই অষ্টমী তিথিতেই কিন্তু মোরা জোয়ার এবং মোরা কোটাল হয়ে থাকে। পরের প্রশ্ন বলা রয়েছে ভারতের কর রাজস্বের অধিকাংশ আসে কোথা থেকে? অর্থাৎ ভারতে যে
কর আদায় করা হয় সেই করের অধিকাংশ কোথা থেকে আসে? সেই করের অধিকাংশই কিন্তু পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আসে। পরের প্রশ্নে বলা রয়েছে কৃষি আয়কর সংগ্রহ করে কে? অর্থাৎ আমাদের যে কৃষি আয় নেওয়া হয় সেই কৃষি আয় কে সংগ্রহ করে? সেটি কিন্তু কেবলমাত্র রাজ্য সরকার সংগ্রহ করে। পরের প্রশ্নে বলা রয়েছে অর্থ কমিশন গঠিত হয় কতজন সদস্য নিয়ে? অর্থাৎ অর্থ কমিশন কিন্তু গঠিত হয় একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে। আর এই অর্থ কমিশন আমাদের ভারতের সংবিধানের মনে রাখবে যে 280 নম্বর আর্টিকেলে অর্থ কমিশনের কথা উল্লেখ করা রয়েছে এবং এই অর্থ কমিশন কিন্তু একজন সভাপতি এবং 4 জন সদস্য নিয়ে গঠিত হয়ে থাকে। পরে বলা রয়েছে যে পরিষেবা কর কোন সরকার ধার্য করে? অর্থাৎ পরিষেবা যে কর রয়েছে সেই পরিষেবা কর কোন সরকার ধার্য করে? সেটি কিন্তু হয়ে যাবে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট। পরে বলা রয়েছে যে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কোন কর? তাহলে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কিন্তু হয়ে যাবে কর্পোরেশন কর। তোমাদের পরীক্ষায় আসে যে কর্পোরেশন ট্যাক্স কে আদায় করে থাকে? তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট। পরের কোশ্চেনে বলা রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দেওয়ার জন্য গঠিত ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি? তাহলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দেওয়ার জন্য গঠিত যে ভারতীয় প্রতিষ্ঠান সেটি কিন্তু হয়ে যাবে রাজ্যসভা। এছাড়া হয়ে যাবে রাজ্যসভা। পরের কোশ্চেনে বলা রয়েছে রাষ্ট্রপতির দ্বারা অর্থ কমিশন তৈরি হয় কত বছর অন্তর অন্তর? অর্থাৎ রাষ্ট্রপতি যে অর্থ কমিশন গঠন করেন সেটি কত বছর অন্তর অন্তর গঠিত হয়? সেটি কিন্তু প্রতি বছর হবে, প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু সেটি অর্থ কমিশন গঠন করা হয়ে থাকে। পরের কোশ্চেনে বলা রয়েছে পরিকল্পনার অর্থসংস্থানে টাকার যোগান বৃদ্ধি পায় কখন? অর্থাৎ পরিকল্পনার অর্থসংস্থানে টাকার যোগান কিন্তু বৃদ্ধি পায় যখন কর রাজস্ব বৃদ্ধি পায়। অর্থাৎ যখন ট্যাক্সকে বৃদ্ধি করা হয় তখনই কিন্তু পরিকল্পনার অর্থসংস্থানে টাকার যোগান বৃদ্ধি পায়। পরের কোশ্চেনে বলা রয়েছে মূল্যযুক্ত কর আরোপিত হয় কোন দ্রব্যের উপর? মূল্যযুক্ত কর আরোপিত হয় কিন্তু দ্রব্যের উৎপাদনের প্রতিটি স্তরে মূল্যযুক্ত কর আরোপিত হয়ে থাকে। পরে 27 নম্বর প্রশ্নে বলা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো পৌর নিগম রয়েছে? তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু মোট 60টি পৌর নিগম রয়েছে। আজকের 28 নম্বর প্রশ্নে বলা রয়েছে ডেপুটি মেয়রের কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে ডেপুটি মেয়রের কার্যকালের বয়স কিন্তু হয়ে যাবে 5 বছর। পরে 29 নম্বর প্রশ্নে বলা রয়েছে কোনো অঞ্চলকে পৌর অঞ্চল রূপে ঘোষণা করতে পারে কে? তাহলে কোনো অঞ্চলকে পৌর অঞ্চল হিসেবে ঘোষণা করতে পারে কিন্তু সেই রাজ্যের যে রাজ্যপাল, সেই রাজ্যপাল কিন্তু কোনো অঞ্চলকে পৌর অঞ্চল হিসেবে ঘোষণা করতে পারে। পরের কোশ্চেনে বলা রয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নগরপালিকা বিলটি প্রথমবার সংসদে উপস্থাপিত হয়? তাহলে 65তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু নগরপালিকা যে বিলটি রয়েছে সেটি কিন্তু প্রথমবার সংসদে উপস্থাপিত করা হয়। পরের কোশ্চেনে বলা রয়েছে পৌরসভাপতি নিযুক্ত হওয়ার পর কত সময় পর্যন্ত তার পদচ্যুতির প্রস্তাব পৌরসভায় গ্রহণ করা যায় না? অর্থাৎ পৌরসভাপতি নিযুক্ত হওয়ার পর কিন্তু 6 মাস পর্যন্ত তার পদচ্যুতির প্রস্তাব পৌরসভায় গ্রহণ করা যায় না। পরে 33 নম্বর কোশ্চেনে বলা রয়েছে কলকাতা পৌর নিগম আইন প্রণয়ন হয় কত সালে? তাহলে কলকাতা পৌর নিগম আইন প্রণয়ন হয় কিন্তু 1951 সালে। পরে 34 নম্বর কোশ্চেনে বলা রয়েছে ওয়ার্ড কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? তাহলে ওয়ার্ড কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা হয়ে যাবে কিন্তু 4 জন। পরে 35 নম্বর কোশ্চেনে বলা রয়েছে সর্বাধিক কতজন সদস্য নিয়ে স্বপরিষদ মেয়র গঠিত হয়? তাহলে সর্বাধিক 12 জন সদস্য নিয়ে কিন্তু স্বপরিষদ মেয়র গঠিত হয়। পরে 34 নম্বর কোশ্চেনে বলা রয়েছে অ্যাটলাস পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? তাহলে অ্যাটলাস পর্বতশ্রেণী কিন্তু অবস্থিত আফ্রিকা মহাদেশের আলজেরিয়ার উত্তরে। পরে 37 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে দেশের অধিকাংশ জুড়েই রয়েছে এক বিশাল মরুভূমি সেই দেশ ও মরুভূমির নাম কি? তাহলে যে দেশে অধিকাংশ অঞ্চল জুড়েই রয়েছে বিশাল মরুভূমি সেই দেশের নাম কিন্তু হয়ে যাবে বতসোয়ানার যে কালাহারি মরুভূমি, সেই বতসোয়ানার কালাহারি মরুভূমি।
পরের প্রশ্ন বলা রয়েছে ফন কাকে বলে? তো ফন কিন্তু হয়ে যাবে আপলোস পর্বতের উত্তর ঢাল বরাবর বয়ে আসা এক দক্ষিণমুখী উষ্ণ প্রবাহের নামই হচ্ছে ফন। তাহলে ফন কী জিনিস? ফন কিন্তু হয়ে যাবে আপলোস পর্বতের উত্তর ঢাল থেকে বয়ে আসা দক্ষিণমুখী এক উষ্ণ প্রবাহ। পরের প্রশ্নে বলা রয়েছে সুইজারল্যান্ড ও ইতালির মধ্যে কোন পর্বত রয়েছে? তাহলে সুইজারল্যান্ড ও ইতালির মধ্যে কিন্তু মাটারহর্ন যে পর্বত রয়েছে সেটি কিন্তু রয়েছে। পরে 40 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? তাহলে গঙ্গা নদীর দৈর্ঘ্য হয়ে যাবে কিন্তু 2525 কিমি। এই ছিল আজকে 40টি কোশ্চেন নিয়ে আলোচনা। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এরকম নিত্য নতুন ক্লাস এবং চাকরি রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।